বিধানসভার অভ্যন্তরে আজকে দুই বিধায়ক এই যে ঘটনা, শপথ গ্রহণকে কেন্দ্র করে রাজ্য বনাম যে রাজ্যপালের একটি সংঘাত দেখা যাচ্ছে। তারা বলছেন বিধানসভার অন্তরেই তারা শপথ বাক্য পাঠ করবেন, কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে রাজভবনের তরফ থেকে চিঠি দেওয়া হচ্ছে। এই সার্বিকভাবে এই শপথ গ্রহণ কেন্দ্র করে যে এই যে বিচারিতাটা দেখা যাচ্ছে, সেটা কীভাবে দেখছে? রাজ্যপাল আজকে 3:20 ফ্লাইটে দিল্লি চলে যাচ্ছেন, শপথ নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে এটা একটা দুর্বল চিত্রনাট্য, এটা বাইনারি ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে, আর কিছুই না। রাজ্যপাল পশ্চিমবাংলার সাংবিধানিক সর্বোচ্চ কর্তা, তিনি রাইট আছে, তার ভবিষ্যৎ আছে। তিনি চাইলে রাজভবনের মধ্যে তিনি শপথ পাঠ করাতে পারেন বা বিধানসভার মধ্যে করাতে পারেন। তিনি তার এখতিয়ারের বহির্ভূত কিছু কাজ করছেন না, এক নম্বর। দ্বিতীয় কথা, আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়েই কিন্তু শপথ নিয়েছিলেন এবং উপনির্বাচনে জিতে এসেছিলেন নির্মল চন্দ্রবাবু, তিনিও রাজভবনে গিয়ে শপথ নিয়েছেন। আমি ভেবে পাচ্ছি না নবনির্বাচিত উপনির্বাচনের দুজন যে বিধায়ক বিধায়িকা, তারা রাজভবনে যেতে তাদের অসুবিধা কোথায় হচ্ছে। এটাকে নিয়ে শুধুমাত্র জলঘোলা করা হচ্ছে, শুধুমাত্র সস্তার রাজনীতি করা হচ্ছে, ফুটেজ নেওয়া কথা হচ্ছে। আমি অনুরোধ করব, এই শপথ পাঠ করানো আর শপথ নেওয়া, এটাকে নিয়ে টানাটানি দায় ঠেলাটালি না করে শপথ করিয়ে বা শপথ নিয়ে দ্রুত একজন নির্বাচিত জনপ্রতিনিধির অর্থাৎ বিধায়কের যে সম্পূর্ণ হতে গেলে শপথটা তাকে নিতে হবে। এটা নিয়ে যে স্বার্থে রাজনীতির ময়দানে এসেছি আমরা, জনগণকে সেবা করবো, সেই কাজে নিয়োজিত হওয়া দরকার। পরে একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, আমি এটাও ভেবে পাচ্ছি না আমাদের রাজ্যের সম্মানীয় রাজ্যপাল মহাশয় কেন এই আপনার বিধানসভাতে আসতে তার অনীহা, সেটা আমার একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তিনিও কেন আসতে চাইছেন না? কারণ রাজভবনটাও তার এখতিয়ারের মধ্যে পড়ছে, সারা রাজ্যটা তার এখতিয়ারের মধ্যে পড়ে, তার কন্ট্রোলের মধ্যে পড়ে। তিনি টোটাল রাজ্যের তিনি সাংবিধানিক সর্বোচ্চ কর্তা, তিনি আসছেন না, কারণ এই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে। নির্বাচন মিটে যেতেই জেলা থেকে শহরতলিতে একাধিক জায়গায় দেখা যাচ্ছে হকার উচ্ছেদ হচ্ছে, বিভিন্ন জায়গায় বুলডোজারও চালানো হচ্ছে। দেখুন, আমি এটাকে বলতে পারি, আমিও ফুটপাত দখলমুক্ত চাই, কিন্তু একদিনেই কিন্তু এই ফুটপাতটা দখল হয়নি। এই ফুটপাতে যারা ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের কথা আমাদের ভাবতে হবে। আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি যে তাদেরকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হোক এবং তাদেরকে বিকল্প একটা ব্যবস্থাও করা হোক। কারণ সারা দেশে আজকে কাজ নাই, পশ্চিমবাংলা আছে কর্মসংস্থান নাই। কিছু ডালা লাগিয়ে, কিছু সবজি লাগিয়ে, যাই করে যারা দুটো ইনকাম করছে, ওইভাবেই তাদেরকে উৎখাত করা যায় না। আমাদের মাথায় রাখতে হবে, স্টেট কিন্তু কোনো আপনার লাভজনক প্রতিষ্ঠান ব্যাপারটা নয়, বা বিজনেস করবেন, স্টেটকে লাভজনক করতে হবে জনগণের স্বার্থে। স্টেট যে পলিসি নেবে জনগণের স্বার্থে হবে। তার জন্য যদি এই যে যারা ফুটপাত দখল করতে আছে, সেটাকে আমি কোনোদিন প্রশ্রয় দিচ্ছি না, কিন্তু হঠাৎ 24 ঘন্টার নোটিশে উচ্ছেদ করে দেওয়া হবে, তাদের বিকল্প তাদের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে না, এটা মেনে নেওয়া যায় না। আমার ঠিক সালটার কথা মনে আসছে না, সেই সময় বামপন্থীরা যখন শাসকে ছিলেন, সেই সময় একবার এই অভিযান চলেছিল। সেই সময় কিন্তু বর্তমান শাসক দলের হেভিওয়েট একজন মন্ত্রী আছেন, তিনি কিন্তু হকারদেরকে নিয়ে প্রতিবাদে নেমেছিলেন। তাদেরকে আজকে সেই দিনের কথাটা মনে রাখা দরকার। আমি বললে অনেক খারাপ হয়ে যায়, সমস্যা, আমি বেশি বলি না। ওই জন্য ব্যাপারটা হচ্ছে, আমি বলবো এই হকার ভাইদের কাছ থেকে আবার টাকা তোলার ধান্দা মিলিয়ে নেবেন। 3 মাস অপেক্ষা করুন, যে হকার ভাইদেরকে তুলে দিচ্ছে দেখবেন অন্যরা হকাররা হয়তো সেখানে আবার বসবে। এই যে টাকাটা তুলতে হবে, মান্থলি একটা টাকা, আবার সাপ্তাহিক একটা টাকা নেই তো। অন টাইম ইনভেস্ট হয়েছে, 5 বছর আগে কেউ করেছে, আবার নতুন করে ইনভেস্টের দরকার আছে। ওই জন্য এদেরকে তুলিয়ে দাও, নতুন কাউকে বসাও, সে টাকাটা দেবে, এটাই হবে। দিনের শেষে গরিব মানুষরা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা যেটা বিষয় রাখবো, গতকাল এবং তার আগের দিন 2 দিন ধরে সবাই শপথ নিচ্ছিলেন সংসদের দিল্লিতে, সেখানে দেখা যাচ্ছিল লাগাতার কিন্তু সবাই শপথের শেষে কেউ ধর্মীয় যে স্লোগানগুলি হয়, সেই স্লোগানগুলি, একটা সাংবিধানিক জায়গা, সেই জায়গায় যে স্লোগান তোলে, এই বিষয়টাকে কীভাবে দেখছেন আপনি? দেখুন, ব্যাপারটা হচ্ছে সংসদীয় ক্ষেত্রে কিছু রীতিনীতি আছে। আপনারা জানেন, যখন শপথ না, ঈশ্বরের নামেও শপথ নিতে পারে, আল্লাহর নামেও শপথ নিতে পারে, সংবিধানের নামেও শপথ নিতে পারে। আমি রাজনীতির ময়দানে এসেছি, আমি আমার কথা বলছি, আমি শপথ নিয়েছিলাম, সংবিধানের নামে শপথ নিয়েছিলাম। তো এইটা যারা করছেন তারা তাদের কোন অ্যাঙ্গেল থেকে করছেন সেটা তো আমি বলতে পারবো না।
তবে একটা কথা আমি এতটুকুই বলবো যে আমরা যে লক্ষ্যে রাজনীতির ময়দানে এসেছি জনগণের সেবা করা, রাষ্ট্রের সেবা করা, সেই লক্ষ্যে যেন আমরা অবিচল থাকতে পারি। আচ্ছা, আজকে সংসদে দ্বিতীয়বারের জন্য স্পিকার হিসেবে শপথ গ্রহণ করলেন ওম বিড়লা। ধ্বনি ভোটের মাধ্যমে এনডিএ প্রার্থী লোকসভা স্পিকার পদে নিযুক্ত হন। এটা বিষয়ে কি অভিজ্ঞতা? এটা নিয়ে তো অনেক হচ্ছিল, বিকল্প দেওয়া হয়েছিল আইএনডিআই জোটের পক্ষ থেকে, অনেক কিছু হচ্ছিল, আমি সব দেখি, সবটা নাহলে কিছুটাও শুনতাম ধ্বনিপত্রের মাধ্যমে হচ্ছে। আমি একজন রাজ্যের আইনসভার সদস্য হিসাবে আমি বলতে পারি অনেক ক্ষেত্রে শাসকের সাথে সহমত না হলে ধ্বনি ভোটে পাস হয় না। সেক্ষেত্রে আমরা দেখেছি যখন অপোজিশন চিফ হুইপ ছিল মনোজ টিগ্গা সাহেব, তখন তিনি স্পিকার বা এখন তো প্রোটেম স্পিকার বা অ্যাক্টিভ স্পিকার, আমাদের যখন মেন স্পিকার থাকতেন তাকে বলতেন কি ডিভিশন চাইতেন। কেন আইএনডিআই এর জোট ডিভিশন চাইল না, অর্থাৎ সরাসরি ভোটাভুটিতে অংশগ্রহণ করলো না, এটাই তারা বলতে পারবে, কিন্তু ভবিষ্যৎ থাকে। দাদা, একটা শেষ বিষয় যে নির্বাচন শেষের পরে কিন্তু দেখা যাচ্ছে যে একের পর এক কলকারখানা বন্ধ হচ্ছে, কারখানা তো হচ্ছেই না, দেখা যাচ্ছে ব্রিটানিয়া কোম্পানিও রাজ্য ছেড়ে চলে গেল, সেটাকে কীভাবে দেখছেন? আমি দায়িত্ব নিয়ে বলছি যতদিন তৃণমূল কংগ্রেস রাজ্যে থাকবে নতুন ইন্ডাস্ট্রি যারা ইন্ডাস্ট্রিয়াল যারা আছেন, যারা কারখানা বানায় হওয়া সম্ভব নয়, অনেক কঠিন। কারণ যে রাজ্য থেকে টাটার মতো কোম্পানিকে বিতাড়িত করেছে, যারা ইনভেস্টর আছেন, যারা শিল্পপতি আছেন, তারা অত সহজ নয় যেখানে 10 টাকা ইনভেস্ট করলে এখান থেকে কীভাবে টাকাটা ইনকাম করতে পারে সেটা মাটিটাকে দেখবে। আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের সাথে বড় বড় শিল্পপতিদের খুব ভালো সম্পর্ক, আদানি আম্বানিদের সাথে ভালো সম্পর্ক, তারাও ইনভেস্ট করছে না কেন? এত দামাল ছেলে আছে তৃণমূল কংগ্রেসের, এত তোলাবাজি, এত দুর্নীতি, এত কাটমানি, ফলে তারা এখান থেকে কারখানা গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে। গত বছরের কথা বলছি, 24